এটা ব্যাপার হচ্ছে যে কমিউনিকেশন বিটুইন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ রেসপেক্টিভ স্টেট রেসপেক্টিভ এরিয়া এন্ড দি মেম্বার অফ পার্লামেন্ট। তার মাঝখানে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার ডিপিএলও থাকে। তারপর যখনই ওনারা কোনো জিনিস স্যাংশন করেন বা সার্ভে করতে বলেন তো নিচে ভিডিওর কাছে আসে, আর ভিডিও তখন যে নির্বাচিত পঞ্চায়েত প্রধান আছে তার সঙ্গে চর্চা করে। তখনই ঠিক মেরে দেওয়া হয় লাল কলম দিয়ে, এটা করার দরকার নেই, এটা করতে হবে, আর এটা যদি করতে হবে ঠিকানা কারা পাবে, কোন এজেন্সি করবে। আমাদের এমপি ল্যান্ড গাইডলাইনে লেখা আছে যে মেম্বার অফ পার্লামেন্ট রিকমেন্ডেশন করতে পারে কিন্তু এজেন্সির নাম লিখতে পারে। আমি বলতে পারি না কোন এজেন্সি তাকে করবে। ইমপ্লিমেন্টিং এজেন্সি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিসাইড, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি রূপে এডিএম বা পিডিও ডিসাইড। আমাদের নর্মালি 5 কোটি টাকা প্রত্যেক বছরে এমপি ল্যান্ডের তহবিলে দেওয়া হয়। 5 বছরের 25 কোটি টাকা হওয়া, কিন্তু দুর্ভাগ্যবশ এবার করোনা 2020 সালে আরম্ভ হয়ে গেল। আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি। আপনাদের মধ্যেও পরিবারের নিশ্চয়ই কোনো এমন অঘটন ঘটে গেছে। সেই সময় লকডাউন ছিল, টোটাল বন্ধ ছিল, কিন্তু প্রধানমন্ত্রী তখন এটা দেখবেন যে আমাদের আইসোলেশন এর জন্য টাকাটা পিএম কেয়ারে ট্রান্সফার হয়। তো আমরা প্রথম যেটা 50 লক্ষ টাকা আমরা পেয়েছি, সারা ভারতবর্ষের এমপিরা সেই অ্যামাউন্টটাই পেয়েছি। কিন্তু তারপর এর উপরে যে কাজগুলো হয় তার উপরে ট্যাক্স কাটা হয়, জিএসটি আছে, বিভিন্ন রকমের ট্যাক্স আছে, কাটা যায়। তো সেটা গিয়ে দাঁড়ায় একটা অ্যামাউন্ট, যেটা আমি 100% ইউজ করলাম, সেটা 16,80,91,000। তার মধ্যে 17 কোটির মধ্যে 17,50,00,000 মধ্যে কেটে যা বাঁচল তার হিসেবটা হচ্ছে 16,80,91,930। তার মধ্যে হয়েছে কি, এর মধ্যে আরেকটা হয়েছে যে আগে ডাইরেক্ট আমরা ডিএমকে লিখতাম, কিন্তু বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন্ট যাচ্ছিল যে যেখানে বিভিন্ন সরকার আছে, ডিএম স্যাংশন করার পাওয়ার আছে, সেই পাওয়ারটা সে দুরুপয়োগ করছিল বলে এটাকে পোর্টালে একটা ন্যাশনাল পোর্টালে ঢালা নির্ণয় হলো। সেটা এপ্রিল 2023। তো সেখানে যত টাকা আছে সেখানে জানতে আমরা শুরু করলাম, আর ওখান থেকেই একটা নির্ণয় হতে শুরু হলো যে এটাকে স্যাংশন দিতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। তখন আর তার বাধ্যতা হয়ে গেল। তো এই আমার অফলাইন রিকমেন্ডেশন ছিল 2,55,00,000, আর অনলাইন রিকমেন্ডেশন আছে আমার 14,21,00,000। আর কিছু কিছু যোজনা যেখানে এস্টিমেটে গন্ডগোল হলো, তো তার মধ্যে বললো যে 1 লাখ টাকা বাড়িয়ে দিন, 2 লাখ টাকা বাড়িয়ে দিন, তার তেমন 4,91,000 টাকা এক্সটেনশনের জন্য দেওয়া হলো। টোটাল 16,80,00,000। এছাড়া নিয়ম আছে যে যদি কোনো এমপি নিজের আমলে অর্থাৎ 5 বছরের টার্মে কোনো টাকা খরচা না করতে পারে তো সেই টাকাটা ল্যাপস করে, সেই টাকাটা তারা ওভার ট্রান্সফার করে দেয় সেই টাকাটা যে নতুন এমপি আসবে তার। তো শহীদুল হকের টাকা প্রায় 1,23,00,000 টাকা 15th লোকসভা। শহীদুল হক সিপিএম এর এমপি, ওনার প্রায়
1,23,89,000 সেটা আনস্পেন্ড ছিল, যেটা মমতাজকে ট্রান্সফার করা হয়। উনিও সেটাও খরচা করতে পারেননি, আর নিজেরটাও খরচা করতে পারেননি 2,98,00,000 আসে। তো সিপিএম এর আনস্পেন্ড মানি আর টিএমসির আনস্পেন্ড মানি আমার নামে ট্রান্সফার করা হলো। আমার নামে ট্রান্সফার করা হলো, তখন এটা হলো 4,22,70,000 টাকা আর ব্যয় হলো। তার মধ্যে আমি 1,60,00,000 টাকা দিয়ে বর্তমান ইউনিভার্সিটিতে, একমাত্র ইউনিভার্সিটি আছে পুরো এশিয়াতে যেখানে প্ল্যানেটোরিয়াম আছে। তা পুরোনো প্ল্যানেটোরিয়াম, কিন্তু তার মডার্নাইজেশনের জন্য যাতে ইন্টারডিসিপ্লিনারি বা ওয়াইজ অ্যাক্টিভিটেড সেই প্ল্যানেটোরিয়ামকে বানাবার জন্য আমি 1,60,00,000 টাকা দিলাম। আর বাদ বাকি যোজনায়, যার মধ্যে শ্মশান আছে, হাইমার্ক লাইট আছে, কবরস্থানের দেওয়াল আছে, এমনি করে করে আমি প্রায় 2,18,00,000, অর্থাৎ 4,22,00,000 মধ্যে 4,18,00,000 টাকা রিকমেন্ডেশন আমি করলাম। সেটা যে টোটাল দাঁড়াচ্ছে আপনার আমার তহবিল থেকে 20,99,00,000 টাকা। এই যে কাজগুলো করলাম, তার মধ্যে 171টা গ্রামীণ এলাকায় হাইমাস খোলা যায়, আর 67টা পঞ্চায়েত আছে টোটাল আমার এলাকায়। তার মধ্যে আমি 41টা শ্মশানের শ্মশান চুরি। আমি মনে করি যে মানুষের জীবনে কয়েকটা ঘটনা ঘটে, যার মধ্যে হচ্ছে জন্ম, বিয়ে আর মৃত্যু। তো আমার চেষ্টা থাকে জন্মের জন্য বাচ্চা বাচ্চা ঘর বা হসপিটাল গুলো ব্যবস্থা আছে, স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি আছে, কিন্তু বিয়ে বাড়ির জন্য কমিউনিটি সেন্টার বা ম্যারেজ হল আছে, ব্যাংকেট হল আছে, কিন্তু শ্মশানটা অর্গানাইজ নয় না। কবরস্থানগুলো অর্গানাইজ আছে, গ্রেভিয়ার্ড গুলো অর্গানাইজ আছে, কিন্তু শ্মশানগুলো নাই। মানে কোন রকমের কাঠ জোগাড় করলো, সেই সময় বৃষ্টি চলে এলো, ঝড় চলে এলো, তো নিবে যাচ্ছে না। তো তাকে ছাউনি দিয়ে ভালো করে একটা এনার্জি এফিসিয়েন্ট চুল্লি একটু এলিভেটেড করে, যাতে কম কাঠে জ্বলতে পারে চিতাটা। দ্বিতীয় কথা, ছাউনি আছে, প্লাস শ্মশান যাত্রীরা যারা যায় তাদের জন্য একটা ঘর, আর তাদের ওখানে পানীয় ব্যবস্থা আর লাইটের ব্যবস্থা, এই হাইমাস লাইট। এটা আমি 41 জায়গায় করলাম। 67টা গ্রাম পঞ্চায়েত, মিটিং হল, ক্রিমেশন গ্রাউন্ড এডিশনাল যেখানে চুরি আছে কিন্তু মিটিং হল নাই, ওখানে 10টা দিয়েছি। অর্থাৎ আপনি ভেবে রাখুন যে আমি 67টির মধ্যে 51টা শ্মশান গ্রামগুলোকে কভার করে দিয়েছি। তেমনি পাবলিক টয়লেট, অ্যাম্বুলেন্স 9টা। এখন যখন করোনা আরম্ভ হলো, তখন আমাদেরকে বলা হলো যে কি আপনারা হসপিটালের জন্য কিছু করবেন। আমি বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালকে একটা বললাম ফুল ফ্লেজেড, যার মধ্যে আইসিইউ, ভেন্টিলেটার সব কিছু থাকবে, তেমন একটা অ্যাম্বুলেন্স এর খরচার জন্য, আরো কিছু ব্যবস্থার জন্য বা মেডিকেল কলেজের জন্য 1 কোটি টাকা দিলাম। আর 10 লক্ষ টাকা দিলাম বর্তমান জেলের জন্য, যেখানে করোনা প্রিজনার যারা আছে বা আন্ডার ট্রায়াল আছে, তাদের করোনার প্রিকশনের জন্য কি কি করা যেতে পারে, কোনো মেশিন লাগানো যেতে পারে তার জন্যে। আর প্রায় 60 লাখ টাকা আমি দিলাম এখানকার জন্য। দুর্গাপুর হসপিটালে এমনি করে এই টাকাটা আমি তখনই লিখে পাঠালাম। কিছুদিন পরে তারা লিস্ট পাঠালো যে আমাদের স্যানিটাইজার দিন, সার্জিক্যাল গ্লাভস দিন, আর এই পিপি কিট দিন, এইসব দিন। তো অ্যাকচুয়ালি গাইডলাইনে লেখা আছে যে
তুমি পার্মানেন্ট অ্যাসেট তৈরি করবে, কোনো কনজিউমেবল কিনতে পারবে না, আপত্তি হয়ে গেল, আটকে গেল। সেটা এতদিন পর্যন্ত এই টাকাটা তারা আটকে রেখে দিল। তারপর এখন হঠাৎ তারা আগস্ট মাসে আমাকে চিঠি লিখলো যে আপনার 1,90,00,000 টাকা, আর প্রত্যেকটা ব্লকের যে হসপিটালগুলো থাকে সেখানকার সিএমওর সঙ্গে কথা বলে অ্যাম্বুলেন্স দিলাম, এক একটা করে অ্যাম্বুলেন্স। তো আমাকে আগস্ট মাসে একটা চিঠি লিখে তারা জানালো যে আমাদের কাছে ড্রাইভার নাই, আমাদের কাছে মেনটেন্যান্সের এক্সপেন্ডিচার নেই, আপনি যে মেশিনগুলো দিচ্ছেন তার জন্য টেকনিশিয়ান নেই, তো এই আনঅ্যাভেলেবল সার্কামস্টান্সেসের জন্য আমরা আপনার এই টাকাগুলো কিনতে পারবো, রিজেক্ট করবো। ইভেন রেড ক্রসের জন্য আমি একটা এয়ার কন্ডিশন বাস, যার মধ্যে কোনো ক্যাম্প লাগাবার দরকার নেই, বাসের ভেতরে 5টা সিট থাকবে এবং যেখানে ব্লাড ডোনার চেপে যাবে, এয়ার কন্ডিশন বাস কালেকশন হবে, ওখানে ফ্রিজ লাগানো আছে, সবকিছু লাগা আছে, সেটাও আমি রিকমেন্ড করলাম। সেটাও যেহেতু একটা রেড ক্রসের মধ্যে একটা অধিকারী আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেটাও রিজেক্ট করে দিয়ে ফাইনালি আমি 9টা এনজিও কে রিকমেন্ড করলাম, তার মধ্যে 8টা এনজিও কে, আর তার মধ্যে একটা এনজিও হচ্ছে অ্যানিমাল অ্যাম্বুলেন্স। অ্যানিমাল যেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কোনো অসুস্থ হয়ে যায়, তো তাকে তুলে নিয়ে গিয়ে অ্যানিমাল হসপিটালে পৌঁছাবার জন্য তার জন্য একটা অ্যাম্বুলেন্স দুর্গাপুরের জন্য দিলাম। তো আমার এই তহবিল থেকে তারপর একটা হসপিটালে দুটা হসপিটালে এক্সরে মেশিন, যেটা এই ছোট হসপিটালগুলো আছে, আর কিছু যে আছে যেমনি সিএমও কাকসা বারবার চিঠি দিচ্ছে, কিন্তু একটা পদ্ধতি আছে যে রুগী কল্যাণ সমিতি থেকে সেটা অ্যাপ্রুভ করতে হবে। আমি রুগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান আছে ওনাকে বারবার ফোন করলাম, সিএমও গিয়ে বারবার ওনাকে বললো যে করে দিন, তো এখানে সুবিধা হয়ে যাবে, কিন্তু ওটা মিটিংটা ডাকা হলো না, ওটাও হলো না, এই জন্য টাকাটা ফেরত গেল। সেই জায়গায় আমি ওই জিনিসগুলো দিয়ে দিলাম। দ্বিতীয় একটা দুর্গাপুরে একটা প্রচন্ড ডিমান্ড থাকে বা পানাগড়ে থাকে যে মায়াবাজারের একটা ফ্লাইওভার আরো কি হওয়া উচিত, রেল লাইনের উপরে একটা ব্রিজ হওয়া উচিত, যেটা অ্যাপ্রুভ করানো হলো। তার মধ্যে থাকে শেয়ারিং থাকে স্টেট গভর্নমেন্টের আর সেন্ট্রাল গভর্নমেন্টের 60-40, কিন্তু যখন এরা দিতে বললো যে আমরা দেব না, তখন আমি আবার জোর করে করলাম, রেলমন্ত্রীকে বললাম, প্রধানমন্ত্রীকে দিয়ে আমি 100% দুটা অ্যাপ্রুভ করে দিলাম যে 100% খরচা রেলওয়ে বোর্ড করবে এই দুটা ব্রিজের জন্য। এখন এই দুটা ব্রিজের জন্য রেলওয়ে বোর্ড করবে, তার জন্য অ্যাসেসমেন্ট করতে যখন গেল তো কিছু জমি স্টেট গভর্নমেন্ট থেকে লাগবে, সেটা আবার বললো যে না আমরা এই জমিটা দেব না, দিয়ে বললো যা কম্পেনসেশন আপনার লাগবে আমরা দেব, অর্থাৎ রেল বোর্ড দেবে, আপনারা ওটা ফয়সলা করবেন। সেই সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আর আশা করছি এই ইলেকশনের পরে বা কিছু মাসের মধ্যে এই দুই জায়গায় কাজ শুরু হয়ে যাবে। তো এই যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যাবে। আর যে আপনাদের এখানে একটা ইন্টারনেট এক্সচেঞ্জ, ফাস্ট ইন্টারনেটের জন্য এক্সচেঞ্জ, যেটা ডিসির তরফ থেকে ইনঅগ্রেট করলাম। তারপর সবচেয়ে বড় চিন্তা ছিল এলআই স্টিল প্লান্ট ডিসইনভেস্টমেন্ট। তখন আমার কাছে এলআই স্টিল প্লান্টের এমপ্লয়িজ গ্যাসটা বার করে দিলাম যে এলআই স্টিল প্লান্ট দিয়ে আমাদের সাবমেরিন যেটা হয়, যে সাবমেরিন গর্ব করে আমরা বলি, তার স্টিলটা তৈরি হয় এখানে। আমাদের ফাইটার জেটে অনেক কিছু যায়, ইকুইপমেন্ট সেগুলো আমাদের এখান থেকে যায়, ডিফেন্সে অনেক কিছু যায়, যার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে এলআই স্টিল প্লান্ট। তো এটা আপনি করবেন না, ডিসইনভেস্ট করবেন না, এটাকে আবার হয়তো আপনি মডার্নাইজেশনের জন্য টাকা পয়সা দিয়ে এটাকে চালান। তো সেটা ড্রপ করা হলো, লিস্ট থেকে ড্রপ করা হলো, কাজ হচ্ছে। আর আশা করছি যে এলআই স্টিল প্লান্ট আবার একটা মডার্নাইজ
জানেন যে দুর্গাপুর স্টিল প্লান্টের জন্য মডার্নাইজেশনের জন্য টাকা এসেছে। যখন ডিটিপিএস এর এক একটা ইউনিট যখন বন্ধ হচ্ছিল তখন সবাই ডিটিপিএস এলাকার মধ্যে এসে বলছিল যে তার মানে কি আর বিদ্যুৎ উৎপাদন দুর্গাপুরে হবে না? তখন আমি বলেছিলাম আপনারা চিন্তা করুন না, নিশ্চয়ই হবে। এই টেকনোলজিটা পুরনো টেকনোলজি হয়ে গেছে, কারণ নতুন টেকনোলজি আমরা নিয়ে আসি। অ্যান্ড ফাইনালি 800 মেগাওয়াটের আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্লান্ট স্যাংশন হয়ে গেছে। আপনারা 1.5 মাস আগে জানেন যে বিবিসির চেয়ারম্যান এসেছিলেন, উনি প্রেস কনফারেন্স করলেন, আপনারা সবাই উপস্থিত ছিলেন। উনি বলে গেলেন এটা হবে। আর ওই যে এন্টায়ার টাউনশিপ এরিয়া যা ছিল সেগুলো সমস্ত ওখান থেকে তুলে নতুন জায়গায় তাদের টাউনশিপ হবে, আর সেই টাউনশিপে তারা শিফট হবে। কিন্তু ওই 400 একর জমি, পুরো একর জমির উপরে ওই অত বড় একটা প্লান্ট হবে, যেটা এই এলাকার জন্য এমপ্লয়মেন্ট প্লাস আলোকিত করার জন্য বা ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো গ্রিন এনার্জির মতন এনার্জি প্রডিউস করবে। আর আমার প্রধানমন্ত্রী তহবিল থেকে প্রায় 120 জনকে ক্যান্সার রোগী বা হার্টের পেশেন্ট, কিডনির পেশেন্ট তাদের ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করেছি। প্রায় 2 কোটি 25 লক্ষ টাকা, 2 কোটি 25 লক্ষ টাকা তার মধ্যে তারা পেয়েছে। এছাড়া আমার কিছু নীরবে কাজ করার অভ্যাস আছে। প্রায় 57টা পরিবার আছে যারা সরকারি হসপিটালে হয়তো ট্রিটমেন্ট করে যেমনি আপনারা জানেন যে একবার কেমোথেরাপি হলে 14 দিন তাদেরকে ওষুধ খেতে হবে। আর সেই ওষুধগুলো খুব কস্টলি ওষুধ আছে, সে কিনতে পারে না বলে সে মারা যায়। মানে কেমোথেরাপির পেশেন্ট তার বিয়ে করতে পারে না, আর আবার নেক্সট করে কেমোথেরাপি করতে পারে। এমন প্রায় 57 জন পরিবারকে আমি আমার ওষুধ পাঠাই। আরেকটা একটু আশ্চর্যের ব্যাপারটা বলে দেব যে এই 27 জন অসীম সরকারের সঙ্গে বসবাস এখানে নিয়ে আসে বর্তমানটা ক্যান্ডিডেট দিয়ে এই যে আমরা এত কিছু করেছি, আর আমি এই যে 57 জনকে ওষুধ পাঠাই, আমার কিন্তু এদের সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয় না। আমি কোনোদিন এদেরকে সামনে গিয়ে দেখিনি। লোকে বলেছে বা তারা করেছে, ভিডিও কলে তাদের সঙ্গে কথা বলেছে। ভিডিও কলে কথা বলে আমার যে লোকাল কার্যকর্তা আছে তাকে দিয়ে ওষুধটা আমি পাঠিয়ে দিতে পারি। প্রত্যেক মাসে তাদের বাড়িতে ওষুধ যায়, প্রত্যেক মাসে। তো এটা আমার একটা কাজ করার পদ্ধতি আছে। এই যে বলে না লোকে যে মাঝে মাঝে পোস্টার পড়ে যে আলুওয়ালিয়া নিখোঁজ আছে, কেন কি আমি তো দেখা দিই না, কাজ করি, কাজের মাধ্যমে দেখতে পাবেন। এই যে ফলকগুলো বানালাম, 294টা ফলক আছে। এই ফলকটা অ্যাকচুয়ালি যে গ্রামের জন্য টাকা দিয়েছি ওখানে লাগা উচিত, কিন্তু এই ফলক যাতে না লাগাতে হয় আলুওয়ালিয়ার নামে, তার জন্যই এই কাজগুলো করতে চায় না তারা। কেন আলুওয়ালিয়ার নামে বা বিজেপির সাংসদের নামে ফলক যদি লেগে যায় তো তাদের অসুবিধা হয়। তাই আপনার জন্য আমি ওটা ফলকগুলো লাগালাম, আপনাদেরকে দেখানোর জন্য যে আপনি দেখুন যে কি কাজ হয়েছে। আর এরপর বিশেষ করে কিছু পত্রকার বন্ধু আছে, খুব ভালো বাংলা লেখেন, খুব ভালো আর্টিকেল লেখেন। আর্টিকেল ভালো লেখা উচিত, ভাষা ভালো লেখা উচিত, আরো তারা উন্নতি হোক, কিন্তু তথ্যগুলো একটু সত্যি হওয়া উচিত। আর তথ্য যদি সত্যি না হয় তবে কিন্তু ঝামেলা আছে। আর যে তথ্যহীন যে নিউজগুলো করে তারা
তাদেরকে উচিত যে প্রথম পাতায় যে কথাগুলো লিখেছিল তারা, সেই প্রথম পাতায় আজকের এই ভিডিও কনফারেন্সেরটা টোটাল এই যে কন্টেন্টটা আছে, এই যে আমার 5 পাতা 6 পাতা যে লিফলেট আছে সেটা লাগানো উচিত। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া বলে যে তথ্যবিহীন কোনো কথা বললে আপনাকে যদি সাবস্টেন্সিয়েট না করতে পারেন আপনার শাস্তি হতে পারে, আপনার পেপার ক্যান্সেল হতে পারে, আপনার পিআইবি কার্ড ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু তথ্য ছাড়া এখন যখন তথ্য আপনার সামনে এসছে সেটা প্রকাশিত করা আপনাদের ধর্ম, আপনাদের কর্তব্য আছে। এটি মানবের ডিউটি। এটা তাদের জন্য বলছি যারা প্রথম পাতায় আর্টিকেল লিখে আমার বিরুদ্ধে এইসব প্রচার করেছে। সবার জন্য নয়, কিন্তু সবাই আপনারা যেভাবে লেখেন, কেন কি মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ক্রিটিসাইজ করেন তখন আমি মনে করি কাঁসার বাসনে একটু দাগ হয়ে গেলে তাকে একটু তেঁতুল দিয়ে মাজতে হবে। তো আপনারা তেঁতুল দিয়ে মাজার কাজ করেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আপনাদের মাধ্যমে আমাকে জানিয়ে দেন যে আপনি ইউ আর রং ইন দি রং ফুড। আমি তাকে শুধরাবার চেষ্টা করি আর আমি সঙ্গে সঙ্গে বিপ্লব করি আমি সরি, নিশ্চয়ই আমাকে এইভাবে না এইভাবে করা উচিত। তাই আজকে আবার বলছি আপনারা দীর্ঘজীবী হন, আপনাদের কলমের শক্তিটা আরো বাড়ুক, আপনাদের প্রচার কিন্তু তথ্যটা ভালো হওয়া উচিত। ফ্যাক্ট চেকের যুগ আসছে, ফ্যাক্ট চেকের যুগ যখন আসছে তো মিথ্যা প্রচারটা বন্ধ হবে, সত্যি কথাটা সামনে আসা উচিত। আমি তো দেখুন গুরু পরম্পরা মানতে পারা লোক, গুরু নানক একটা কথা বলেছেন, সবের ভালা মে মানা, অর্থাৎ সবাই ভালো আছে আমি খারাপ আছি, আমাকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। তো আমি আপনাদের কথায় ভালো হওয়ার চেষ্টা করব, কিন্তু আমার যেটা বাণী আছে সেটাও শুনে নিন। মানুষ আপন টাকা পর, যত বাড়িস মানুষ তাকে যদি নিশ্চয়ই যদি নিয়ে আসেন কাউকে, কোনো লোককে যে আলুয়া যদি এখানে 5 বছর থাকাকালীন আমার কাছে একটা সিটি নিয়েছে, একটা সিটি নিয়েছে, আমি নতমস্ত হই না। কেউ যদি বলে যে আমার কাছ থেকে 1 সিটি নিয়েছে, সিটি মানে বোঝেন তো? হ্যাঁ, অনেকে বোঝে না। 4 আনা, 4 আনাকে বলা হয় বাংলাদেশে সিটি, আর 8 আনাকে বলা হয় আধুনিক। আমি সেই যুগের লোক, সেই জন্য বলছি যে কেউ যদি বলে যে 1 সিটি আমার কাছ থেকে নিয়েছে আমি নতমস্ত হই। ধন্যবাদ। এইটুকু বলার ছিল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবেন। আমার সঙ্গে বিলিকা উপস্থিত আছেন, আমাদের সিনিয়র লিডার। ওনার জীবনটা, উনি যখন আরএসএস এর প্রচারকের জীবনটা আরম্ভ করলেন, এই দুর্গাপুর থেকে আরম্ভ করলেন। এই দুর্গাপুরে যেখান থেকে আরএসএস এর প্রচারকের রূপে উনি কাজ আরম্ভ করেছিলেন, আজকে সেখান থেকে প্রতিনিধি হওয়ার সুযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় অমিত শাহজি, নাড্ডাজি করে দিয়েছেন। আর সেই জন্য উনি এখানে নির্বাচন জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি আছেন। যেভাবে আপনারা আমাকে সমর্থন করেছিলেন বা সমর্থন করে থাকেন, দিলীপদাকে তার চেয়ে বেশি একটু করবেন। উনি ঘরের ছিলেন, হ্যাঁ, আর এখানে ওনাকে নিশ্চয়ই আপনারাও আপনাদের সমর্থন উনি নিশ্চয়ই পাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন। আপনি যেটা বললেন এতক্ষণ ধরে, এটা রাজ্যে নতুন কিছু নয় যে বিরোধীদের এমএলএ বা এমপিদের তাদের ল্যান্ডের টাকা পুরোপুরি রাজ্য খরচ করে না, রাজ্যে নতুন কিছু নয়, সবাই জানে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা অভিযোগ করেন যে কেন্দ্রীয় প্রকল্প এখানে বাংলা আবাস যোজনা বা এই সমস্ত নাম আমি সে পর্যন্ত যাচ্ছি না। দিলীপদা থেকে প্রচারে বেরিয়ে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আপনি এই এলাকায় গত 5 বছর কাজ করেন। দিলীপদার বিরুদ্ধে যিনি ক্যান্ডিডেট আছেন তিনি আজকেও প্রচারে দুর্গাপুরে বলেছেন যে আপনি গত 5 বছরে কোনো কাজ এই এলাকায় করেননি। সেটাই বলছি যে তার প্রমাণ আজকে দিয়ে গেলাম।
ওনার যদি উনি অন্ধ হয়ে যান এটা উনি যদি না দেখতে পারেন, তবে আমি তো কিছু করতে পারি না। ধৃতরাষ্ট্র হয়ে যদি দেখেন, হ্যাঁ, তখন আমি কিছু করতে পারি না। আমি তো বলবো যে নির্বাচনে নেমেছেন, অর্জুনের মতন চোখ রাখুন, আর অর্জুনের মতন চোখ রাখলে আপনাকে সব কিছু দেখতে পাবেন। আর আজকের এই জিনিসটা আপনি একটু ভালোভাবে ওনাকে দেখিয়ে দেবেন যখনই উনি কথাটা বলবেন। ধন্যবাদ। আমি পাঠিয়েও দেবো কীর্তি আজাদকে এইটা পাঠিয়েও দেবো। আমি বলছি 293টা ব্লক হ্যাঁ। তার মধ্যে 213টা রেকমেন্ড হয়েছে। না 213টা রিকমেন্ড না। আপনি দেখুন তার নিচে ফাইনাল লিস্টটা দেখুন। ফাইনাল লিস্টটা দেখুন। স্যাংশন হয়েছে 61টা। না ফাইনাল লিস্টটা দেখুন। যে 20 কোটি 90 লক্ষ 99 লক্ষ যেটা আছে,